বাংলা সাহিত্যের এক লেখক যাকে নিয়ে আমাদের জ্ঞানীগুণী সমাজ তেমন একটা আলাপ আলোচনা করেন না। তার আত্মবিশ্বাসের গল্প নতুন প্রজন্মের কাছে খুব একটা কেউ তুলে ধরা হয় না, ফলে তরুণ প্রজন্মের কাছে তিনি অনেকটাই অজানা। আর তিনি হলেন উপমহাদেশের ব্রিটিশ বিরোধী প্রথম মুসলিম কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। তিনি বলেছেন, যে জাতির মধ্যে আত্মবিশ্বাস নেই সে জাতি কখনোই বড় হতে পারে না। সকলকে আমন্ত্রণ আমার স্বপ্ন আমার ভবিষ্যৎ অনুষ্ঠানে। আর আজ আমাদের সাথে উপস্থিত আছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ। কেমন আছো তোমরা? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। প্রথমে একটু পরিচয় পর্ব সেরে নিই, এরপরে আমরা আরো কথা বলবো। সো এখান থেকে একটু পরিচয় নিয়ে নিই। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি SBM সুপ্রিয়, ইউ ক্যান কল মি সুপ্রিয়, এবং আমি লেখাপড়া করছি আদমজী ক্যান্টনমেন্ট কলেজে বিজনেস স্টাডিজ বিভাগে। ওকে, বিজনেসে আছে সুপ্রিয়। তারপর আসসালামু আলাইকুম ভাইয়া, আমি মোহাম্মদ নাফিউল আলম, আমি আদমজী ক্যান্টনমেন্ট কলেজে ফার্স্ট ইয়ারে আছি সায়েন্স থেকে। সায়েন্স, জি, কমার্স, সায়েন্স, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি লাবিবা কাইসার আরিশা, আমি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রথম বর্ষে পড়ছি, কমার্স বিভাগ। কমার্স, ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি KM রেজওয়ান ইসলাম, আপনি আমাকে রেজওয়ান বলে ডাকতে পারেন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করছি সায়েন্স বিভাগে। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ কেন? কারণ কলেজটি আমাদের দেশের মধ্যে অত্যন্ত স্বনামধন্য একটি কলেজ। আচ্ছা। এবং এই কলেজটায় আপনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমের সকল দিকেই তাগিদ দেওয়া হয়। আচ্ছা। এবং ওয়েল ডিসিপ্লিনড, অর্গানাইজড, সব কিছু মিলিয়ে কলেজটি দেশের সেরা একটা কলেজের মধ্যে। নাইস অ্যান্সার। লাবিবা রাইট? লাবিবা, কেন এই কলেজ, কেন এত কলেজ থাকতে? আদমজী ক্যান্টনমেন্ট, রেজওয়ান যেটা বললো, স্বনামধন্য কলেজ এবং আমাদের অনেক অপরচুনিটি দেওয়া হয় আমাদের কলেজ থেকে। যেমন পড়াশোনা, তো এখানে পড়াশোনা সবার আগে, কিন্তু তার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের দিকে অনেক আমাদেরকে অপরচুনিটি দেওয়া হয়। না, প্রেশার যেটা দেওয়া হয়, প্রেশার তো দুই রকম থাকে, একটা হচ্ছে গুড প্রেশার, একটা ব্যাড প্রেশার। তো এখানে যে প্রেশারটা দেয় ওটা আমাদের আরো ইন্সপায়ার করে যাতে আমরা পড়ালেখার দিকে আরো এগিয়ে যেতে পারি। ঠিক আছে, মানে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজ এর ক্ষেত্রে প্রেশার দেয় কিনা? না, এই ক্ষেত্রে কোনো প্রেশার নাই, কিন্তু কলেজ কর্তৃপক্ষ সবসময় চায় যে যেন শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথেও তারা জড়িত থাকে। কিন্তু এটা হচ্ছে স্টুডেন্টদের উপরে ডিপেন্ড করে যে তারা কোন অ্যাক্টিভিটিটা চুজ করবে, কোন ক্লাবে যাবে। তো এই জিনিসটা হচ্ছে আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করে। আচ্ছা, এখানে কোনো প্রেশার নেই। আমরা আসছি একটু পরে। আবার নাফিউল, মেইনলি এগুলোর বাইরে কোনো কারণ আছে কিনা আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়ার? মেইনলি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ডিসিপ্লিন এবং আদার সাইড সব দিক দিয়েই দেশের মধ্যে সর্বোচ্চ স্তরে বা এক নম্বর বলা যায়। আর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের টিচাররা অত্যন্ত ফ্রেন্ডলি এবং তারা মানে ভালোভাবে। কি রকম ফ্রেন্ডলি এটা একটু জানবো একটু পরে, ঠিক আছে? সুপ্রিয়, আসলে আমি যেগুলো বলতে চাইছিলাম সেগুলো আসলে ওরা তিনজনই বলে দিয়েছে, বাট এছাড়াও আসলে বলতে চাই যে আমাদের আসলে যখন ভর্তির ফর্মটা দেওয়া হয় তখন সেখানে একটা ম্যান্ডেটরি থাকে যে প্রত্যেকটা স্টুডেন্টকে যে কোনো একটা ক্লাব অ্যাটলিস্ট চুজ করতে হবে। সো অ্যাটলিস্ট এখান থেকে তারা আর কি চায় যে স্টুডেন্টরা যাতে কো কারিকুলার অ্যাক্টিভিটিসে অলওয়েজ অ্যাক্টিভ থাকে। এটারই রেজাল্ট হিসেবে আমরা দেখতে পারি যে জাতীয় শিক্ষা সপ্তাহে কিন্তু আদমজী ক্যান্টনমেন্ট কলেজ সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছে। এছাড়াও আমরা যারা কালচারাল ক্লাবের টিম ছিলাম আমরাও জাতীয় শিক্ষা সপ্তাহে ফাইনাল পর্যন্ত জারিগানে গিয়েছি। এছাড়াও শুধু এই ক্ষেত্রেও নয়, অন্যান্য স্পোর্টস বলেন বা অন্যান্য ক্ষেত্র বলেন, এখান থেকেও কিন্তু আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে অনেক ভালো ভালো শিক্ষার্থীরা উঠে আসছে। যেমন আমাদের আইমান সাদিক ভাইয়া, নিয়ন ভাইয়া ছাড়াও এরপর অনেক অনেক বাংলাদেশে বর্তমান ইনফ্লুয়েন্সার এবং যারা ভালো পজিশনে আছে তারা সবাই আদমজী থেকেই উঠে এসেছে। আচ্ছা, নাইস। তাহলে মানে অনেক রিজন আছে আদমজী ক্যান্টনমেন্টে পড়ার, নাকি? আচ্ছা, আমরা আরো অনেক বিষয় নিয়ে কথা বলবো, বাট আমরা এই প্রোগ্রামের শুরুতেই একটা ছোট্ট গেম করেছিলাম যে আসলে আমরা বড় হয়ে কি হতে চাই, এবং অনেকগুলো প্রফেশন থেকে যে কোনো একটা প্রফেশন বেছে নেওয়ার কথা বলা হয়েছিল। তো সুপ্রিয় কি হতে চায়? ওকে, সুপ্রিয় ইনফ্লুয়েন্সার হতে চায়। তো মানে এত কিছু থাকতে ইনফ্লুয়েন্সার কেন? আইমান সাদিক পড়েছে এই জন্য? না, আসলে সেই কারণে না, ওইটা আসলে ইনফ্লুয়েন্সার। আইমান সাদিক ভাই অবশ্যই একটা ইন্সপিরেশনের জায়গা, বাট আমার আসলে একজন হোস্ট এবং অ্যাক্টর হিসেবে কাজ বর্তমানে করছি আমি। আচ্ছা, চ্যানেলে আমার একটি শো রান হয় স্পোর্টস ইন লাইফ নামে, ওইটাতে আমি হোস্ট করি। ওকে। এছাড়াও আমার অ্যাক্টিং এ আমি টিভিসি করি কিছু, এবং ফিকশনও ট্রাই করছি। আর যদি প্রফেশনাল লাইফে যদি বলা হয় যে অনার্স বা মাস্টার্সে পরে কি করার ইচ্ছা, সেক্ষেত্রে আমার বিজনেস এবং মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হওয়ার ইচ্ছা। আচ্ছা, আসলে এই কমার্স নিয়ে পড়ছো? জি। আচ্ছা, তো এইগুলো আসলে আমি পার্সিউ করতে চাই। আর অ্যাক্টিংটা মূলত প্যাশনের জায়গা থেকে, তো সেই জন্য। ইনফ্লুয়েন্সার মানে কি ধরনের ইনফ্লুয়েন্সার হতে চাও? ইনফ্লুয়েন্সার বলতে আমার মানে আমার ফ্যামিলি থেকে যেটা আমার আসে, যে আমার ফ্যামিলি আসলে আমি যেটা সবসময় দেখি
যে তারা সবসময় ভালো কাজের প্রতি আমাকে পুশ করে বেশি। আচ্ছা। যেমন আমি যে মানে এইমটা বললাম, এটা কিন্তু আসলে খুবই সচরাচর এইম না বাংলাদেশে বলতে গেলে, বাট স্টিল মাই ফ্যামিলি অলওয়েজ সাপোর্টস মি অ্যান্ড তারা অলওয়েজ একটা কথাই বলছে, যাই করো ভালো কাজ করো, আচ্ছা। এমন কিছু করো যাতে সমাজে তুমি একটা ভালো অবস্থান তৈরি করতে পারো, তোমার জন্য যেন মানুষ কিছুটা চেঞ্জ আনতে পারে একটা সমাজে। সো এই জিনিসগুলোর কারণে আমি আসলে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হতে চাই, নট সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আর সোশ্যাল ইনফ্লুয়েন্সার? সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বলতে আমি যেটা বুঝি যে আসলে সোশ্যাল মিডিয়াতে আপনি যখন একজন মানুষকে আপনার কাজের মাধ্যমে ইনফ্লুয়েন্স করেন, একটা ভালো কাজ বা খারাপ কাজ যে কোনো দিকে ইনফ্লুয়েন্স হতে পারে, বাট সোশ্যাল ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে হচ্ছে আসলে সামাজিক বিষয়, মানে যেটা ফিজিক্যালি, যেমন আপনি একটা ভালো কাজ করছেন, একটা পরিষ্কার অভিযান করছেন বা একটা বিভিন্ন মানুষকে সাহায্য করছেন, এটা কিন্তু সামনাসামনি হচ্ছে, এটা সোশ্যাল মিডিয়াতে দেখানোর জন্য বা ওই ইস্যুতে না। তার মানে বলছো যে সোশ্যাল মিডিয়াতে যেগুলো আমরা দেখছি সেগুলো দেখানোর জন্য করা হচ্ছে? না, তা অবশ্যই না। এটা আসলে সোশ্যাল মিডিয়াতে যেটা হয় সেটা আসলে সবসময় ইনফ্লুয়েন্সের কাজের কথা বলিনি আমি। যেমন বর্তমানে কিন্তু নানা ধরনের টিকটক বা এগুলোকে কিন্তু ইনফ্লুয়েন্সার বলা হয়। আচ্ছা। কিন্তু আসলে ওইগুলো তো কোন বিষয়ে ইনফ্লুয়েন্স করছে তারা করছে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট ক্রিয়েশনে ইনফ্লুয়েন্স করছে, মানে তাদের যে লাইনের কাজটা আছে সেই তুমি ভালো কাজ করার ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করতে চাও। আই ওয়ান্ট টু ইনফ্লুয়েন্স পিপল ফর দ্য সোশ্যাল পারপাস, যাতে তারা আরো আসছি একটু পরে, আরো কথা বলবো, কথা শেষ হয়নি কিন্তু, ঠিক আছে? একটু নাফিউরের কাছে যাই। নাফিউর, রাইট? নাফিউর বড় হয়ে কি হতে চায়? আই ওয়ান্ট টু বি ডিফেন্স পার্সোনালিটি। ওকে। মেইনলি আমি অ্যাজ এ আর্মি অর অ্যাজ এ এয়ারফোর্স, নেভি, যেখান থেকেই হোক, মেইনলি বাইরের দেশের কাছে নিজের দেশকে উপস্থাপন করতে চাই ডিফেন্সের মাধ্যমে। মেইনলি লিডারশিপ, কমান্ড, ডিসিপ্লিন, এইগুলা ছোটবেলা থেকে এইগুলোর মধ্যে আছি, তো এই জন্য এইগুলাকে ভালো লাগে। আর কিভাবে ছোটবেলা থেকে এগুলোর মধ্যে আছো? আমার বাবা একজন ডিফেন্সে ছিল, তো ওনাকে দেখতাম, আমার বাবাই আমার ইন্সপিরেশন। আচ্ছা। তাছাড়াও মা অনেক সাপোর্ট করে। ছোটবেলা থেকেই পাবলিকে পড়ি, মেইনলি ডিসিপ্লিনের মধ্যে থাকতে থাকতে এখন এই ডিসিপ্লিন, লিডারশিপ, কমান্ড এগুলাই পছন্দ, আর এগুলো নিয়ে ফিউচারে কিছু একটা করতে চাই। সো মানে ইট বিকেম এ পার্ট অফ ইওর লাইফ নাও। জি। তাই তো? জি। ধরো বড় হয়ে ডিফেন্সে যাওয়া হলো না, হতেই পারে, তখন হায়ার এডুকেশন নিয়ে দেশেই কিছু একটা করব। আচ্ছা আচ্ছা। এমনি নরমালি বাবা ছাড়া কি আর কেউ ইন্সপায়ার করে এই ডিফেন্সে যাওয়ার ক্ষেত্রে? মেইনলি মানে আমার কলেজ আছে, যেহেতু কলেজে পড়ছো, কলেজটাও কিন্তু আর্মি কলেজ, রাইট? ক্যান্টনমেন্ট কলেজ। সো কোনোভাবে কি কলেজ ইনফ্লুয়েন্স করছে কিনা? হ্যাঁ, কলেজে আমাদের বিএনসিসি ক্লাব আছে, বিএনসিসি ক্লাবে বিএনসিসি করা হয়? জি, বিএনসিসি তে আচ্ছা। আছে। মানে স্কুল থেকে করো না কলেজে উঠে? স্কুল থেকে। আচ্ছা। র্যাঙ্ক কি? ওই সময় ছিল একটা, বাট এখন আমাদের নিউ ফার্স্ট ইয়ারে যেহেতু আমরা, সো এখন আমাদের র্যাঙ্ক দেওয়া হয়নি। আচ্ছা, এখনো র্যাঙ্ক দেওয়া হয়নি। আমি কিন্তু বিএনসিসি করতাম, সার্জেন্ট ছিলাম বিএনসিসিতে, ঠিক আছে? অনেক ক্যাম্প করেছি। সো আমরা এটা নিয়েও কথা বলবো একটু পরে। একটু ওর কাছে যাই। বড় হয়ে কি হতে চায়? বিজনেসম্যান। আচ্ছা, কমার্স ব্যাকগ্রাউন্ড। আচ্ছা। সো বিজনেসম্যান কেন? বিজনেসম্যান হওয়ার ইচ্ছা, আমার বিজনেসের প্রতি অনেক ইন্টারেস্ট কাজ করে। আর বিজনেস ওম্যান হওয়ার ইচ্ছাটা এদিক থেকে যে আমার ফ্যামিলিতে এখনো কেউ এই বিজনেস সেক্টরে নেই, মানে বিজনেস জবে আছে সবাই জবে আছে। জি। তো আমার ইচ্ছা যে আমি বিজনেস নিয়ে কিছু একটা স্টার্ট করি ফ্যামিলি, যাতে যারা জব করছে তারা যাতে জব ছেড়ে দিয়ে তোমার বিজনেসে না 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 এরকম না, যাতে হচ্ছে তারা তো একটা সেক্টর দেখে আসছে, তো ওইখান থেকে আমি যতটুকু জানতে পেরেছি, নলেজ পেয়েছি, আমি চাই যে বিজনেস সেক্টরে আমি আমার একটা নলেজ ক্রিয়েট করি, যে আমি জানতে পারি। কি ধরনের জিনিস নিয়ে বিজনেস করার ইচ্ছা? বিজনেস করার ইচ্ছা আমার আসলে সামনে ইচ্ছা আছে যে আমি ফ্যাশন ডিজাইন নিয়ে একটু জানবো। আচ্ছা। তো ওই রিলেটেড আমি কোনো বিজনেস করব যাতে আমাদের কালচারটাকে বা ট্রেডিশনটাকে আমি হচ্ছে আমার বিজনেসের মধ্যে দিয়ে প্রেজেন্ট করতে পারি। আর হচ্ছে ওইরকমই বিজনেস করার ইচ্ছা। এছাড়া আমার আরএনজি সেক্টরে, জি, আমার গার্মেন্টস সেক্টরে বিজনেস করার ইচ্ছা। আচ্ছা। আমার ইচ্ছা আছে যে আমি এছাড়াও বিভিন্ন পোর্টফোলিও করব, মানে একটা সাইডেই যে বিজনেসটা করতে হবে এরকম না। জানি এটা মিন বাই পোর্টফোলিও প্রেসার, মানে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করা, বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করা। আচ্ছা। মানে তোমার অনেক টাকা আছে, সেই টাকাগুলো তুমি বিভিন্ন জায়গায় ইনভেস্ট করবে, তাই তো? টাকাটা আসলে ওইটাও বিজনেস করতে গেলে তখন আমার নিজের ক্যাপিটাল নিজেরই করতে হবে, মানে গড়ে তুলতে হবে। ক্যাপিটাল, তারপর ম্যান পাওয়ার, এগুলো তো অবভিয়াসলি নিজের ক্রিয়েট করে তারপরে আমার বিজনেসে ঢুকতে হবে। কারণ আমরা এই বিজনেসটা নিয়ে আরেকটু কথা বলবো একটু পরে। একটু ওর কাছ থেকে শুনে আসি, বড় হয়ে কি হতে চায়? আচ্ছা, আমি বেছে নিয়েছি এন্টারপ্রেনার। সো সবগুলোই মোটামুটি সেম, একজন ছাড়া আর কি। হ্যাঁ, একজন ইনফ্লুয়েন্সার, তাও সোশ্যাল ইনফ্লুয়েন্সার, বিজনেসম্যান, এন্টারপ্রেনার। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বিজনেসম্যান এন্ড এন্টারপ্রেনার? এন্টারপ্রেনার হলেন উদ্যোক্তা, মানে তিনি যে কোনো ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করতে পারেন। হ্যাঁ, এটা যে কোনো এন্টারপ্রাইজ হতে পারে, সেটা
বিজনেস সেক্টর, হ্যাঁ বিজনেস সেক্টরের সাথে একদম মিলিতভাবে এটা। হ্যাঁ। তবে কিছু পার্থক্য থাকে, বাট যেমন নট নেসেসারিলি যে বিজনেসই করতে হবে। এন্টারপ্রেনার তো লাইক যে কোনো কিছুর উদ্যোক্তা হতে পারে, তাই না? এটা যেমন ও নিজেও কিন্তু একজন উদ্যোক্তা হবে, সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তার মানে কিন্তু একজন উদ্যোক্তা। সেটা তো একটা উদ্যোগ। সো কিভাবে এই চিন্তাটা আসলো থেকে? মূলত আমার ওই প্ল্যাকার্ডটা পাইনি আমি, আচ্ছা। আমার ইকোনমিস্ট হওয়ার ইচ্ছা। ওকে। তো মূলত প্ল্যানটা হলো অর্থনীতিবিদ হিসেবে, যেহেতু আমার পুরো দেশের অর্থনীতি এবং পুরো বিশ্বের অর্থনীতির সাথে আমার যোগাযোগ থাকবে, সম্পূর্ণ আমার নলেজ আছে। এন্ড অফ দ্য ডে ইটস অল অ্যাবাউট মানি। অল অ্যাবাউট মানি। এবং এই সব জ্ঞান দিয়ে আমি তখন বুঝতে পারবো যে সমাজের অবস্থা এরকম, তো আমি এই দিকে উদ্যোগটা গ্রহণ করতে পারি, আমার এন্টারপ্রাইজ এই দিকে হতে পারে। আমার পছন্দ ভ্যাস্ট লেভেলের, আমি অনেক কিছু পছন্দ করি, যেমন সাহিত্য পছন্দ করি আমি, বিশ্ব রাজনীতি পছন্দ করি আমি, তারপরে বলতে গেলে থিওলজি, কম্পারেটিভ রিলিজিয়ান, সব কিছুই আমার পছন্দের বিষয়। তো এই সবগুলো অর্থনীতির সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড। আচ্ছা। দেখেন অর্থনীতি কিন্তু এইগুলোর উপরে বেস করে, অর্থনীতির ওঠা নামা সব কিছু ম্যাটার করে। এই জন্য আমার অর্থনীতি সাবজেক্টটা এতটা পছন্দের দিকে, আর এইভাবেই আমার পড়াশোনার পাশাপাশি কিছু করা হয় না। পড়াশোনার পাশাপাশি বলতে গেলে আমার এখন শুধু নলেজ গেইনের সময়, আমি মনে করছি আমি প্র্যাকটিক্যাল লাইফে কোনো কিছু করছি না। আচ্ছা, এমনি পড়াশোনার পাশাপাশি কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি হ্যাঁ, বা কোনো শখ? অবশ্যই। কি আছে? যেমন আমি প্রথমেই বলেছিলাম যে আমাদের কলেজে সহশিক্ষা কার্যক্রম অনেক প্রমোট করা হয়। জি। তো আমাদের কলেজে আপনারা দেখতে পাবেন যে আমার উপস্থাপনা অনেক পছন্দ। আচ্ছা। তো আপনারা দেখতে পাবেন যে আমাদের একটা ক্লাব আছে আলাদা, কথাশিল্প ক্লাব। ওকে। আমি কথাশিল্প ক্লাবের হয়ে উপস্থাপনা করি কলেজে, বিভিন্ন প্রোগ্রাম হয়। আচ্ছা। তো এটাই আমার সহশিক্ষা কার্যক্রমের মধ্যে আর কি। তাছাড়া আমি নিজে পার্সোনাল স্টাডিজ হিসেবে পড়াশোনা করি, একটু জেনারেল নলেজ ধরেন, অথবা বৈশ্বিক অর্থনীতির কেমন চলছে, কোথায় মন্দা, কোথায় কি, বিশ্ব রাজনীতি। লাস্ট কি উপস্থাপনা করা হয়েছে? লাস্ট আমি করেছিলাম কলেজে, এটা কিসের প্রোগ্রাম ছিল? কোনো একটা কালচারাল প্রোগ্রাম? হ্যাঁ, কালচারাল প্রোগ্রাম ছিল, আই ক্যান্ট রিমেম্বার। আমার একটা কি বলে সহপাঠী আমার সাথেও সহ সো উপস্থাপক ইউ ছিলেন। এনজয় অবশ্যই, অ্যাবসলিউটলি এই হোস্টিংটা? হ্যাঁ, উই হ্যাভ সো মেনি হোস্ট হিয়ার। এদিকে একজন হোস্ট আছে, টিভিতে প্রোগ্রাম করছে, এদিকে একজন আছে কলেজে প্রোগ্রাম করছে। নাইস নাইস, গুড টু সি ইউ। লাবিবার কোনো শখ আছে কিনা? আমার শখ বলতে আমার মাঝে মধ্যে গান গাওয়া হয়, বাট ছোটবেলা থেকে যে একটা চর্চার মধ্যে ওটা না। আচ্ছা। কিন্তু হচ্ছে মানে আমিও আমার মতো কিনা বাথরুম সিঙ্গার? বাথরুমের বাইরে নট এক্স্যাক্টলি বাথরুম সিঙ্গার, বাট ছোটবেলায় আমি হচ্ছে সাউথ পয়েন্ট স্কুলে পড়েছি। আচ্ছা। ওইখানে আমাদের একটা সাবজেক্ট ছিল মিউজিক। Okay. তো হচ্ছে তখন আমাদের ওখানে মিউজিক শেখানো হতো। ওইখানে বিভিন্ন কম্পিটিশনে আমি পার্টিসিপেটও করেছি, প্রাইজও পেয়েছি। তো মনে এটাই। আছে নাকি দু এক লাইন? এখন ওটা অবশ্য তখন আমি ক্লাস 3-তে পড়তাম তখন। আচ্ছা, এমনি কোনো এক্সট্রা কারিকুলাম কোনো অ্যাক্টিভিটি করা হয় এক্সট্রা কলেজে? কারিকুলাম আমি কলেজে কালচারাল ক্লাবের মেম্বার, আচ্ছা। আর কথাশিল্প ক্লাবে আছি, বাট কথাশিল্পে ও অনেক অ্যাক্টিভ মেম্বার, আমি এতটা অ্যাক্টিভ না। আচ্ছা। কিন্তু কালচারাল ক্লাবে মাঝে মাঝে পারফর্ম করা হয়, আর সেখানে না অ্যাক্টিভিটিসগুলো অনেক মজার হয়, মানে একটা টিম কোঅর্ডিনেশনের ব্যাপার থাকে। তো তখন হচ্ছে এরকম ফ্রেন্ডসরা মিলে আমাদের নাচ করা হয়েছে, আমি নাচ করেছি স্টেজে। তারপরে কিছুদিন আগে স্পোর্টস ডে হলো, স্পোর্টস ডেতে ডিসপ্লে হয়েছিল, বড় করে অ্যারেঞ্জ করা হয়েছিল। তো এরকম ছোট ছোট জায়গায় মাঝে মাঝে পার্টিসিপেট করা হয়। বাট ঠিক আছে, একটা গান একটু প্র্যাকটিস করতে থাকো, মনে মনে আমরা আসছি। শখ কি শুধুমাত্র এই বিএনসিসি না, এর বাইরে কিছু আছে কিনা? হ্যাঁ, এর বাইরে আমি ছোটবেলা থেকে ডিবেট করি। আচ্ছা। ন্যাশনালি ডিবেটেও চান্স পেয়েছি, করছি। আর তাছাড়া স্পোর্টস এই সাইডে আচ্ছা আছে। মানে কি খেলাধুলা করা হয়? খেলাধুলা মেইনলি ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, এগুলাই। সো মানে হোয়াট ইউ থিঙ্ক যে এই খেলাধুলোগুলো কিভাবে হেল্প করতে পারে পড়াশোনার ক্ষেত্রে? খেলাধুলাগুলা পড়াশোনার ক্ষেত্রে অনেক সময় কি মানে একটানা পড়তে পড়তে শরীর দুর্বল হয়ে যায় বা আনইজি লাগে, বইটা ছিঁড়ে ফেলে। হ্যাঁ, ওরকম মানে আনইজি লাগে, বোরিং চলে আসে। তখন একদিন হয়তো বা ঘুরতে যাই বা খেলাধুলা করি। এমনি মেনলি ফ্রি টাইমে খেলাধুলা বা ডিবেট প্র্যাকটিস করলে নিজের কাছে কেমন জানি ভালো লাগে। আচ্ছা, মানে একটু মাইন্ডটা ফ্রেশ হয়। মাইন্ড ফ্রেশ হয়, মাইন্ড ফ্রেশের জন্য এগুলা। এছাড়াও কলেজে এখন ডিবেট করি। মানে আই স্টিল রিমেম্বার, আমি যখন স্কুল কলেজে, আমিও কিন্তু ক্যান্টনমেন্ট একটা স্কুল কলেজ থেকে পড়াশোনা করেছি। সো আই রিমেম্বার যে আমি বিএনসিসি করতে যেতাম জাস্ট বিকজ অফ ওখানে সিঙ্গারা আর জিলাপি দিত আর কি। হ্যাঁ, তো দ্যাট ওয়াজ দ্য মাই ফার্স্ট কি বলে হচ্ছে পারপাস
টু গো অ্যান্ড জয়েন বিএনসিসি, বাট পরে জয়েন করে দেখলাম যে খারাপ না, ভালোই। এরপরে কি বলে হচ্ছে বন্দুক চালানো শিখালো, হ্যাঁ, ফায়ার রাউন্ডে নিয়ে গেল। সো লাইক যত দিন যেতে থাকলো আরো বেশ কিছু You used to ইন্টারেস্টিং love that জিনিস, life. হ্যাঁ এক্স্যাক্টলি। সো ইটস গুড, আই মিন ইট হেল্পস ইউ টু বিকাম এ গুড আর্মি সামডে, বিকজ এমনিতেই ক্যান্টনমেন্ট কলেজগুলো থেকে কিন্তু একটা ওয়েভার টাইপ কিছু পাওয়া যায়। আমি জানি না এখনো সেটা আছে কিনা, আমাদের সময় প্রিলিমিনারি দিতে হতো না, সো উই কুড হ্যাভ গো টু ডিরেক্টলি টু দ্য রিটেন এক্সাম আর কি, হ্যাঁ। সো প্রবাবলি এটা ক্যান হেল্প ইউ আ লট অ্যান্ড অলসো দ্য বিএনসিসি থিং, তাই না? জি। আচ্ছা, সুপ্রিয় সুপ্রিয় অনেক কিছু করে। সুপ্রিয় একটু আগে জারি শব্দটা বলেছিল, জারি গান, হ্যাঁ, তো করা হয় নাকি? জারি গান আমার ওইটা লাইফে ফার্স্ট টাইমই ট্রাই করা ছিল, কোনোদিন ট্রাই করিনি। বাট ফর দ্য কলেজ পারপাস আমাকে আসলে শেখানো হয়েছিল যাতে আমরা পারফর্ম করতে পারি, যেহেতু আমি তখন কালচারাল ক্লাবে খুবই অ্যাক্টিভ একজন মেম্বার ছিলাম। সো দে জাস্ট ট্রাইড অন মি অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশনে গিয়েছিলাম, 3টা স্তর পার করে আর কি ন্যাশনাল লেভেলে গিয়েছিলাম। আচ্ছা, বাট ন্যাশনালে মানে ভাগ্যটার সাথে ছিল না, যে কারণে যেতে কোনো অসুবিধা নেই, সময় এখন অনেক পড়ে আছে, তাই না? সেই জন্যই। আর ইভেনচুয়ালি শখ বলতে গেলে ওদের 3 জনের অ্যাকোমোডেটলি যে শখটা সেই সবগুলো আমার, মানে তুমি সব করবে। হ্যাঁ ইভেনচুয়ালি সব, কারণ আমি বিশ্ব রাজনীতি নিয়ে সবসময় আলোচনা করি, বিশ্ব রাজনীতি, দেশীয় রাজনীতি, বিজনেস নিয়ে আমার অলওয়েজ, আমি যেটা বললাম যে আমার ইচ্ছাও বিজনেস অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হওয়ার, এবং স্পোর্টসের তো আমার শো তো স্পোর্টস বেসড, যেটা হোস্ট করি। কি হয় ওখানে? ওখানে মেইনলি মানে বর্তমানে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন স্পোর্টস পার্সোনালিটি যারা বাংলাদেশের স্পোর্টস বিভিন্ন জায়গায় অবদান রেখেছে তাদেরকে আমরা তাদের ইন্টারভিউ করছি, তাদের আসলে জার্নিটা কেমন ছিল, বা তারা কি ধরনের ন্যাশনাল লেভেলে যারা খেলছে আর কি, জাস্ট নট অনলি ন্যাশনাল লেভেল, ধরেন যারা স্পোর্টস লেভেলেও যারা ইনফ্লুয়েন্স তৈরি করে, যেমন নিয়ন ভাইয়া, তাকে আমরা নিয়েছি যে সে যেহেতু স্পোর্টস কন্টেন্ট তৈরি করে। এছাড়াও বর্তমানে আমাদের রিসেন্ট যে এপিসোডটা হয়েছে সেটা মুহিত ভাইকে নিয়ে হয়েছে, বাংলাদেশের দুবার মানে একমাত্র বাঙালি যিনি 2বার এভারেস্ট জয় করেছেন, জি, তাকে নিয়ে। তো এভারেস্ট জয় তো আসলে এক্সট্রিম স্পোর্টসের মধ্যে পড়ে, তো সেই কারণে আর কি তাকে নেওয়া। আর আমার মূলত এই সকল বিষয়তেই মনে করেন আমার আগ্রহ প্রচুর আর আমার জানার খিদা প্রচুর, যে কারণে আমি সবসময় এইসব রিসার্চের মধ্যে। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, এই যে জানার আগ্রহটা, এই জানার খিদাটা থাকা খুব দরকার, এবং আমার মনে হয় আত্মবিশ্বাস বিষয়টাও খুব ইম্পর্টেন্ট, তাই না? সো আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি, জাস্ট লাস্ট একটা কোশ্চেন সবাইকে করতে চাই। এই যে কলেজে পড়ছো এবং কিছুদিন পরে বিশ্ববিদ্যালয়ের দিকে যাবে এবং পাশাপাশি অনেকগুলো অভিজ্ঞতা অর্জন করার চেষ্টা করছো, বিভিন্ন জিনিসের সাথে নিজেকে সম্পৃক্ত করছো, সব কিছুর জন্য আত্মবিশ্বাস কতটুকু প্রয়োজন আছে বলে মনে করো সুপ্রিয়? আত্মবিশ্বাস ছাড়া আসলে শুধুমাত্র ভার্সিটি লাইফ বা ওই লাইফই না, আমাদের পূর্ববর্তী যে লাইফটা আছে সেখান থেকে যদি আমরা আত্মবিশ্বাসটাকে নিজের মধ্যে তৈরি না করি, আমরা কিন্তু ভবিষ্যতে এটা ইমপ্লিমেন্ট করতে পারবো না। যেমন কথার কথা, আমাদের 4 জনের মধ্যে যদি এখানে ন্যূনতম আত্মবিশ্বাস না থাকতো আমরা এখানে বসতেই পারতাম না, রাইট? এবং এছাড়াও যদি বলি যে আত্মবিশ্বাসের কারণে কিন্তু আমি আজকে এই অবস্থায় আছি, কারণ আমি যে সকল কাজ করি সেখানে আত্মবিশ্বাস না থাকলে আসলে কোনোভাবেই সম্ভব না। কারণ আপনাকে একজনের সাথে কমিউনিকেট করতে হবে, তার সাথে কনফিডেন্টলি কথা বলতে হবে, একটা ডিল কনভিন্স করতে হবে, এটা কিন্তু আপনার আত্মবিশ্বাসের মধ্যেই পড়বে। আপনার মধ্যে যদি নিজের প্রতি বিশ্বাস না থাকে আপনার দ্বারা কোনো কিছুই সম্ভব হবে না, রাইট? আত্মবিশ্বাস জিনিসটা মানে এমন আমার ভিতর আছে আবার নেই। ধরেন মানে আমার আত্মবিশ্বাসের মেন হলো আমার মা, আমার আম্মু বা আব্বু। আমি ফ্যামিলিকে যখন বলি যে আমি এই জিনিসটা করব, আমি কি করব নাকি করব না, তখন তারা বলে যে হ্যাঁ এটা যদি ভালো হয় তুমি করো, তুমি পারবা। মানে তাদের সাপোর্টেই আত্মবিশ্বাসটা অটোমেটিক্যালি চলে আসে নিজের মধ্যে। তারা পাশে ছিল বলেই এত দূর আসছি। আশা করি ভবিষ্যতে আরও তাদের মুখ উজ্জ্বল করতে পারবো। তাদের যে ড্রিম, বাবাও স্বপ্ন দেখে যে ছেলে আর্মি হবে বা কিছু একটা করবে তাদের জন্য, আশা করি এই ড্রিমটা পূরণ করতে পারবো। নিজের জন্য হোক, ফ্যামিলির জন্য হোক, দেশের জন্য হোক, মেইনলি সাকসেসফুল হওয়া লাগবে এটা। একদম একদম। লাবিবা কি মনে করো? আমি মনে করি যে আত্মবিশ্বাসটা যদি নিজের মধ্যে নিজের উপর যদি বিশ্বাস না থাকে তখন পরিবার বাদে অন্য কারোর উপর বিশ্বাস করা যায় না। ওকে। তো এখানে জিনিসটা হয় কি, পরিবার থেকে আমি প্রচুর পরিমাণে সাপোর্ট পাই, আর আত্মবিশ্বাসটা আমাকে হেল্প করে যে আমি কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে পারবো অন্যের সামনে। আমি যদি নিজের উপর বিশ্বাস না রাখি অন্য কেউ আমার উপর বিশ্বাস করবে না। রাইট। তো আমার আত্মবিশ্বাস কি আছে? 2 লাইন গাইতে পারবে? আমরা রেজওয়ানের থেকে শুরু। হ্যাঁ আচ্ছা, রেজওয়ানের কাছ থেকে একটু শুনে নেই 30 সেকেন্ড। আত্মবিশ্বাস কতটুকু দরকার? আত্মবিশ্বাস, আচ্ছা ওরা আত্মবিশ্বাস নিয়ে অনেক কিছু বলবো। তো আত্মবিশ্বাস মেইনলি জিনিসটা কি? আত্মবিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস। ওরা অনেক কিছু বলেছে, আমি কিছু স্ট্র্যাটেজি বলি যেভাবে আপনি আপনার মানে কেউ তার আত্মবিশ্বাসকে আর একটু ডেভেলপ করতে পারে। তো আমি ফার্স্টলি বলতে চাই যে জ্ঞান হলো আত্মবিশ্বাসের একটা মুখ্য জিনিস। আপনি যখন কোনো কিছুতে যাচ্ছেন সেখানে আপনি সবথেকে বেশি আত্মবিশ্বাসী তখন হতে পারবেন যখন ওই সেক্টরটা সম্পর্কে বা
ওই বিষয়টা সম্পর্কে আপনার পূর্ণাঙ্গ একটা জ্ঞান আছে। এবং সেকেন্ডলি লার্ন টু নো ইয়োর লিমিটস অ্যান্ড অলসো আদার থিংস। যেমন অনেকেই মনে করে যে না আমি আত্মবিশ্বাসী না, আমি কনফিডেন্ট, আমার লাগছে না। তো এটা আসলে ওয়ান কাইন্ড অফ ব্লাসফেমি। আমি সত্যি ব্লাসফেমি বলবো, কারণ সৃষ্টিকর্তা তাকে সেই রকম কি বলে ক্যালিবার দান করেছেন। তো আমি সবসময় বলি যে মানে সৃষ্টিকর্তার প্রতি তাকে অ্যাপ্রিসিয়েট করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, কৃতজ্ঞ থাকো এবং জ্ঞান অর্জনের প্রতি যাও, আত্মবিশ্বাস বাড়বে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আমি অনেক কিছু শিখলাম আজকে। তা এখন কি দুজনের কোনো লাইন শুনবো তুলেন? গান? হ্যাঁ, শুনি না। ও রিকমেন্ড করছে রেজওয়ান নাকি গান গাইতে পারে। ওইভাবে না, আমি কখনো মানে প্রাতিষ্ঠানিকভাবে গান কিন্তু শিখিনি। ভালো গান গায়। ঠিক আছে, নিজে চলো পছন্দ করি। শুনি, এবং সাথে লাবিবাও যদি একটু জয়েন করে। আচ্ছা, আমরা তাহলে ফেমাস গান দিয়ে শুরু করি। ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ। আমারও পরানো যাহা চায়। ঠিক আছে। আমারও পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়, তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায়। ধন্যবাদ। So nice. Thank you so much for coming and joining to this show. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ফর ইনভাইটিং আস Thank হিয়ার। you. আত্মবিশ্বাস বা অ্যাটিটিউড হলো এমন একটি মেধা যা স্বপ্ন পূরণে এগিয়ে এসে সাফল্যের শিখরে পৌঁছে দেয়। আর তাই আত্মবিশ্বাস থেকে স্বপ্ন দেখবে, কারণ স্বপ্ন দেখতে তো কোনো বাধা নেই। বলছি তরুণ প্রজন্মের কথা। এমনভাবে এগিয়ে যেতে হবে যাতে পরবর্তী প্রজন্ম অনুসরণ করতে পারে। সততা, মেধা ও কর্তব্যপরায়ণ হতে হবে। কর্মময় জীবনে ঘুষ, দুর্নীতিকে না বলতে হবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।